আসসালামু আলাইকুম। আজকে আমরা ভাইবার লেকচার 4 হবে। আমরা কি কি পড়াবো সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে লিটারি ক্রিটিসিজম এন্ড লিটারি থিওরি, পার্থক্যটা কি পড়াবো, ডিফারেন্সেস বিটুইন লিটারি ক্রিটিসিজম এন্ড লিটারি থিওরি। অ্যান্ড অ্যাজ ওয়েল এজ যে প্রত্যেকটা ক্লাসেই যে গ্রামারের কিছু ব্যাপার থাকবে, ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার নিয়ে প্রশ্ন পড়াবো। সো যে সকল প্রশ্ন আলোচনা করব, প্রথমে হচ্ছে বেসিক কোয়েশ্চেন গুলো থাকবে, হোয়াট ইজ লিটারি ক্রিটিসিজম, অ্যান্ড দেন আপনাদেরকে পড়াবো হচ্ছে লিটারি থিওরি কি, ক্রিটিসিজম লিটারি থিওরির মধ্যে পার্থক্যটা কি, ডিফারেন্ট টাইপস অফ থিওরিজ পড়াবো, যেমন ফর্মালিজম বা নিউ ক্রিটিসিজমটা কি, মার্কসিস্ট ক্রিটিসিজমটা কি, স্ট্রাকচারালিজম কি, এই ব্যাপারগুলোকে একটু ব্যাখ্যা করে দিব। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের গ্রামার যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সাথে সাথে হচ্ছে যে কিছু ব্যাপার থাকবে, যেমন মেথিউ আর্নল্ডের টাচস্টোন মেথডটা কি সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড আমাদের যে রোমান্টিক পিরিয়ডের লেখক আছে, লেখকদের মধ্যে আমরা কোলরিজের একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ বলতে আসলে আপনি কি বুঝেন, সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড গ্রামারের বিষয়গুলোর মধ্যে যে ব্যাপারগুলো আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার গ্রামারের মধ্যে ছোট ছোট কয়েকটা প্রশ্ন থাকবে গ্রামার থেকে, যেমন ক্লজ রিলেটেড কিছু প্রশ্ন থাকবে। ক্লজের সাথে হচ্ছে যে আপনার বেসিক যে গ্রামার থাকে, অলরেডি আমরা আলোচনা করেছি অনেকগুলো, এরকম কয়েকটি প্রশ্ন আমি দেখাচ্ছি। এই প্রশ্নগুলো কি থাকবে গ্রামারের মধ্যে, যেমন আপনাকে গ্রামারের মধ্যে আলোচনা করব 10 কোয়েশ্চেন্স। তার মধ্যে একটা হচ্ছে এরকম প্রশ্ন যে হোয়াট আর মডাল ভার্বস এন্ড হাউ ডু দে এক্সপ্রেস ডিফারেন্ট মিনিংস। সো ভেরি ইজি কোয়েশ্চেন্স এন্ড অফেনলি often asked. What is an adverbial clause, and can you provide an example? এরূপভাবে 10 questions from grammar and 10 important questions from literary criticism and theory, এগুলো নিয়ে কথা বলবো। So, আমরা শুরু করি ক্লাসটা। অলরেডি পিডিএফ লেকচার সেটা আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, যারা লাইভ ক্লাসটা করতে পারেননি তাদের জন্য এই ক্লাসটা আমি রেকর্ড করে দিচ্ছি। সো হোয়াট ইজ লিটারি ক্রিটিসিজম? সো লিটারি ক্রিটিসিজম বলতে আপনি যে কাজটা করবেন, কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন। লিটারি ক্রিটিসিজম ইজ দ্য অ্যানালাইসিস, ইভালুয়েশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ লিটারি ওয়ার্কস। কোন একটা সাহিত্য কর্মকে আপনি অ্যানালাইজ করবেন, এটাকে ইভালুয়েট করবেন এবং ব্যাখ্যা করবেন। ক্রিটিসিজম ডাজ নট মিন ক্রিটিসাইজিং। তো আপনারা অনেকে ক্রিটিসিজমকে ক্রিটিসাইজিং এর সাথে নিয়ে যান, সেটা কিন্তু এক কথা নয়। আপনি একটা সাহিত্য কর্মের ভালো এবং মন্দ দুইটা দিকে আলোচনা করতে পারেন। লেখক কি করেছে আসলে, তিনি কি ঠিকঠাক ভাবে লিখেছেন, তিনি কি পাঠকদেরকে অ্যাটাক করতে পেরেছেন, যে মেসেজটা তিনি দিতে চেয়েছেন সেটা কি দিতে পেরেছেন কি পারেননি। সো ইউ ক্যান ডিসকাস বোথ পার্ট, গুড এন্ড ব্যাড। সো দিস ইজ কল্ড ক্রিটিসিজম। আর ক্রিটিসাইজিং মানে কারো একটা সমালোচনা করা, খারাপ কথা বলা, সেটা আর এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ব্যাপার, এটা খেয়াল রাখবেন। অ্যান্ড ক্রিটিসিজমটা আমরা করি অন দ্য বেসিস অফ সাম থিওরিজ। কিছু থিওরির উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্রিটিসাইজটা করি। যেমন ধরেন, আপনার ফর্মালিস্ট থিওরি আছে, ফেমিনিস্ট আছে, মার্কসিস্ট আছে, কলোনিয়াল ভিউ পয়েন্টস আছে। সো ফ্রম ডিফারেন্ট থিওরিজ উই ক্রিটিসাইজ। আমরা এটাকে ক্রিটিকিং করা বলি, যেটাকে আমরা বলি আর কি। সো সেটা একটু খেয়াল রাখবেন। সো আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই লিটারি ক্রিটিসিজম, ইউ ক্যান আনসার লাইক দিস ওয়ে: literary criticism is the analysis, evaluation, and interpretation of literary works. It encompasses a variety of theories and approaches, allowing critics to examine text from different perspectives. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা ক্রিটিক কি করে এই সাহিত্য কর্মটাকে ব্যাখ্যা করে। কেউ মার্কসিস্ট দৃষ্টিকোণ থেকে করবে, কেউ ফেমিনিস্ট থেকে করবে। একটু সহজ করে যদি এক্সাম্পল দিই, আপনি একটা সাহিত্য কর্ম পড়লেন, অথবা একটা মুভির কথা আমরা আনি, একটা মুভি দেখলেন, দেখার পরে কেউ নায়ক নায়িকা নিয়ে কথা বলতে পারে, রোম্যান্সের পার্ট নিয়ে কথা বলতে পারে, কেউ অ্যাকশন নিয়ে কথা বলতে পারে, কেউ মিউজিকের পার্টটা নিয়ে কথা বলতে পারে। সো এই ব্যাপারগুলোকে আপনার গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? সো ইউ সি যে ক্রিটিসিজমটা হতে পারে ভালো মন্দ দুইটা, কে কোন দৃষ্টিকোণ থেকে দিচ্ছেন সেটা হচ্ছে কিন্তু কি খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড অ্যানাদার পয়েন্ট যেটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই আনসারটাকে আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। যেমন একটা সময় ছিল বায়োগ্রাফিক্যাল, একটা মানুষের ব্যাকগ্রাউন্ড দেখে বলতো। আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত নোবেলিস্টের নাম শুনেছেন, তিনি হচ্ছেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের অনেকগুলো উপন্যাসে দেখবেন আপনি চাইল্ড লেবার নিয়ে কথা বলা আছে, একটা এতিম ছেলেকে নিয়ে কথা বলা আছে। তিনি নিজেই ছিলেন অনেকটা এরকম ছিলেন, ওনার বাবা জেলে ছিল, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে যে প্রবলেম গুলো ক্রিয়েট হয় সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। সো বায়োগ্রাফিক্যাল মানে একটা লেখকের বায়োগ্রাফি দেখেও কিন্তু আপনি বর্ণনা করতে পারেন। সো এক একজন এক এক ভাবে করবে।
এবং মডার্ন যে পিরিয়ডটা আছে, মডার্ন পিরিয়ডে যে ক্রিটিসিজম গুলো আছে টোটালি ডিফারেন্ট। যেমন আমি আরেকটা যদি কথা বলি আপনাকে এই ক্রিটিসিজমের, ধরেন রবীন্দ্রনাথের একটা সাহিত্যকর্ম কেউ ক্রিটিসাইজ করার জন্য যদি মনে করে এটা রবীন্দ্রনাথ লিখেছে, এমনি ভয় পেয়ে যাবে, কারণ ওনার লেখা নিয়ে উল্টাপাল্টা বলা যাবে না, মানুষ গালাগাল করবে আমাকে, আমি এটা কি বলছি। সো মডার্ন পিরিয়ডে বলছে যে তুমি এরকম বায়োগ্রাফি দেখে না, লেখক দেখে না, লেখাটা দেখে তারপর হচ্ছে ক্রিটিসাইজ করো। তো ক্রিটিসিজমের অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো থিওরিজ আছে, এগুলো ফলো না করলে ভালো করে আপনি কিন্তু লিটারেচার বুঝবেনও না। So what is literary criticism? Again, it's very easy and simple. Analysis, interpretation, and evaluation of literary works from different point of views. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা সাহিত্যকর্মকে আপনি অ্যানালাইজ করবেন, ব্যাখ্যা করবেন, and then হচ্ছে ইভালুয়েট করবেন, এটা নামই হচ্ছে ক্রিটিসিজম। সো ক্রিটিসিজমের মধ্যে অনেকগুলো থিওরিজ আমরা পড়তে হবে। ফর্মালিজম বা নিউ ক্রিটিসিজম, এটা নিয়ে কথা বলতে হবে, জানতে হবে। বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজম অলরেডি আপনাকে বলেছি যে এটা থেকে মার্কসিস্ট ক্রিটিসিজম, এটা নিয়ে আমরা পড়াবো। তারপরে সংক্ষেপে বলে নেই মার্কসিস্ট ক্রিটিসিজমটা কি। সেটা হচ্ছে আপনার মার্কসিস্ট ক্রিটিসিজমটা হচ্ছে কার্ল মার্কসের মতে তিনি মনে করেন যে সমাজের যে ক্লাস স্ট্রাগল আছে, সোসিও ইকোনমিক কন্ডিশন আছে, এইটা দেখে আপনি একটা সাহিত্যকে মূল্যায়ন করতে পারেন। যেমন ধরেন আমরা অলিভার টুইস্টের কথা বলি, অলিভার টুইস্টে দেখবেন সেই সমসাময়িক সময়ে এই যে ওয়ার্কিং ক্লাস যারা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতো, তো এই ওয়ার্কিং ক্লাসটা আসলে কেমন ছিল সেটার উপর ভিত্তি করে আপনি ক্রিটিসাইজ করতে পারেন। আর্থ সামাজিক অবস্থা যেটা, সেই জিনিসটাকে আপনি মূল্যায়ন করতে পারেন। আপনি মনে করেন এনিম্যাল ফার্মের কথা বলতে পারেন, এটাকে সেই সমসাময়িক পরিপ্রেক্ষিতে আপনি মূল্যায়ন করতে পারেন। তো এভাবে অনেকগুলো ব্যাপার আছে, সেটা পড়বো। সো ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ লিটারি ক্রিটিসিজম। লিটারি ক্রিটিসিজম ইজ দ্য প্র্যাকটিস অফ অ্যানালাইজিং, ইন্টারপ্রিটিং এন্ড ইভালুয়েটিং লিটারেচার। এইটুকু আপনি পড়লেই হবে, ঠিক আছে। অ্যান্ড আমরা অন দ্য বেসিস অফ সাম থিওরিজ উই ক্রিটিসাইজ অ্যাকচুয়ালি আর কি, আমরা এটাকে ক্রিটিসিজমটা হয় কিছু থিওরিজের উপর ভিত্তি করে। And what is literary theory? Literary theory মানে হচ্ছে set of ideas and methods that help readers and critics understand literature. যেটা বললাম, থিওরি মানে হচ্ছে কতগুলো আইডিয়াস এবং মেথডস যার মাধ্যমে আমরা কি করি, যে একটা লিটারেচারকে ক্রিটিসাইজ করি, অ্যানালাইজ করি, ঠিক আছে। এটাকে আরেকটু প্র্যাকটিক্যালি বলি, মনে করেন আপনি হচ্ছে যে আম, সকালবেলা কালো চশমা পরে বের হলেন, কালো চশমা পরে বের হলে আপনি দেখবেন যে চারপাশটা আপনার একটু কালো কালোই আপনি দেখবেন। আপনি যদি নীল চশমা পরে বের হন, নীল নীল দেখবেন। আপনি যদি মনে করেন লাল চশমা পরে বের হন, তাহলে প্রকৃতিটা একটু লালের একটা ভাব থাকবে। সো দ্য থিং ইজ, আপনি যেই লেন্সটা পড়বেন সেই লেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনি প্রকৃতিকে দেখবেন, সমাজকে দেখবেন, রাষ্ট্রকে দেখবেন। এন্ড দিস ইজ দ্য set of ideas and methods. So there are so many methods, theories, যেটার উপর ভিত্তি করে আপনি একটা সাহিত্যকর্ম অ্যানালাইসিস করতে পারেন। যেমন আমরা হ্যামলেটের কথা যদি বলি, হ্যামলেটের সাইকোলজিক্যাল ব্যাপারটাকে আপনি দেখতে পারেন। আবার আপনি যদি ফেমিনিজমের কথা বলেন, যে হ্যামলেটের মা হচ্ছে কি করলো, অল্প সময়ের মধ্যে তার চাচাকে বিয়ে করে ফেললো। নারীর অবস্থানটাকে, যেমন ওফিলিয়াকে যদি চিন্তা করেন, সে দেখা যায় কি কোথাও কোনো গুরুত্ব পাচ্ছে না, না হচ্ছে প্রেমিক, না হচ্ছে বাবা, সে কিন্তু মারা গেল। সো আপনি কোন দৃষ্টিকোণ থেকে এটাকে দেখবেন। আপনি যদি মনে করেন এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, এতে অ্যাকশন আছে, কতগুলো টুইস্ট আছে, সেটা আপনি চিন্তা করতে পারেন। সো লিটারেচারটাকে আপনি কোন লেন্স দিয়ে দেখবেন, এটাই হচ্ছে যে আসলে থিওরিটা। সো হোয়াট ইজ লিটারি থিওরি? দ্য লিটারি থিওরি হচ্ছে সেট অফ আইডিয়াস এন্ড মেথডস দ্যাট হেল্প রিডার্স এন্ড ক্রিটিক্স আন্ডারস্ট্যান্ড লিটারেচার। এটা আপনি ইজিলি বলতে পারবেন যে ক্রিটিসিজম এন্ড থিওরির মধ্যে পার্থক্য আছে। ক্রিটিসিজমটা মানে হচ্ছে একটা সাহিত্যকর্মকে অ্যানালাইজ করা, ইন্টারপ্রিট করা, ইভালুয়েট করা on the basis of some theories. And what are theories? Theories are set of ideas and methods, যেগুলো বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা দিয়েছে ওই আইডিয়াস বা মেথডের উপর ভিত্তি করে। সো আপনার মতো করে আপনি পড়তে পারেন। দেয়ার আর সো মেনি থিওরিজ এখানে দেওয়া আছে। এই শীটটা বেসিক্যালি দিয়েছি স্টুডেন্ট সো দ্যাট দে ক্যান গ্যাদার নলেজ অ্যাকচুয়ালি। সাহিত্যকর্ম বোঝার জন্য এই থিওরিগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের দেশের অনেক স্টুডেন্ট যেটা করে, যে সাহিত্যকর্মটা বুঝতে চায় না তারা। তো আমি এই জন্য দিয়েছি, এটা একটা লং শীট। আপনারা যেটা হচ্ছে যে এখানে অনেকগুলো কোয়েশ্চেন্স এন্ড আনসার আছে। আমি অনলি 10 কোয়েশ্চেন্স ব্যাখ্যা করব, আপনাদের মতো করে আপনারা পড়বেন, এবং ইউ শুড রিড ইট অ্যাকচুয়ালি আর কি। এন্ড থার্ড কোয়েশ্চেন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিটারি থিওরি এন্ড ক্রিটিসিজম, তাহলে বলেই ফেললাম আমরা দুইটা প্রশ্ন, তারপর আমি একটা প্রশ্ন করে এখানে দিয়েছি। সো লিটারি ক্রিটিসিজম ইজ দ্য স্টাডি, ইন্টারপ্রিটেশন এন্ড ইভালুয়েশন। তাহলে ক্রিটিসিজম হচ্ছে স্টাডি, ইন্টারপ্রিটেশন এন্ড ইভালুয়েশন, দ্যাট ইজ ক্রিটিকিং বা অ্যানালাইজিং লিটারি ওয়ার্ক। একটা লিটারি ওয়ার্ককে আপনি অ্যানালাইজ করা, এটাকে বলি আমরা লিটারি ক্রিটিসিজম। এবং এটার অনেকগুলো ব্যাপার আছে। এন্ড থিওরি কি? থিওরি ইজ ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস ইউজ টু ইভালুয়েট এন্ড ইন্টারপ্রিট আ পার্টিকুলার ওয়ার্ক অফ লিটারেচার। তাহলে ভিন্ন ভিন্ন ফ্রেমওয়ার্ক
কে আমরা বলে থাকি লিটারি থিওরি। আপনি বলতে পারেন যে সেটস অফ আইডিয়াস এন্ড মেথডস দ্যাট হেল্প আস টু কম্প্রিহেন্ড লিটারেচার, টু আন্ডারস্ট্যান্ড লিটারেচার। লিটারি থিওরি গুলো কি করে, ভেরিয়াস ল্যান্সেস বলতে পারেন দ্যাট ক্যান ইউজ টু অ্যানালাইজ লিটারি ওয়ার্ক। তাহলে এই জিনিসটাকে আপনি কিন্তু নিতে পারেন। এখন কতগুলো লেন্স থাকতে পারে, বিভিন্ন লেন্স দিয়ে দেখতে পারেন, যেটা আমরা অলরেডি বলেছি। আপনি যেই লেন্সটা পড়বেন তার উপর ভিত্তি করে ফর্মালিস্ট লেন্স আছে, মার্কসিস্ট লেন্স আছে, এন্ড ফেমিনিস্ট লেন্স আছে। আপনি কোনটার উপর ভিত্তি করে দেখবেন সেটা হচ্ছে কি আপনার একান্ত ব্যাপার। ওকে, এন্ড अगेन যে ব্যাপারটা হবে, আশা করি তিনটা প্রশ্ন বুঝতে পেরেছেন। হোয়াট ইজ লিটারি ক্রিটিসিজম, হোয়াট ইজ লিটারি থিওরি, এন্ড ডিফারেন্স বিটুইন লিটারি ক্রিটিসিজম এন্ড থিওরি, সেটা আশা করি কিছুটা আপনারা বুঝতে পেরেছেন। সো নাও আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই, বিস্তারিত আপনারা পড়বেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ? এই প্রশ্নটা করতে পারে যে উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ বলতে আপনি কি বুঝেন, অথবা উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফটা আপনাকে আসলে কে এটা উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফটা কে ব্যবহার করেছে। ইন শর্ট, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ ইজ দ্য উইলিংনেস অফ আ রিডার টু ইগনোর ক্রিটিক্যাল থিঙ্কিং ইন অর্ডার টু এনজয় আ স্টোরি। একদম সহজ করে বলি, আপনি স্পাইডারম্যান দেখতে গেলেন অথবা অ্যাভেঞ্জার্স দেখতে গেলেন, গিয়ে দেখলেন মারামারি কাটাকাটি এরকম একটা অবস্থা চলছে। আপনি যদি মনে করেন এগুলো হচ্ছে একেবারে ফালতু একটা ব্যাপার, কাল্পনিক একটা ব্যাপার, তাহলে মুভিটা দেখে মজা পাবেন না। আপনি যদি এই জিনিসটাকে ইগনোর করেন, এই জিনিসটাকে ইগনোর করে যদি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমি এই সাহিত্যকর্মের সাথে নিজেকে ইনভলভ করে আমি এটাকে এনজয় করবো, দেন অনলি দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তাছাড়া সায়েন্স ফিকশনের কোনো কিছু তো বুঝবেন না। ক্লাসে আমি প্রায় সময় বলি, তামিল মুভির কথা বলি, তামিল মুভিতে যদি এমন হয় দেখেন একটা ভিলেনকে ঘুষি মারলে মাটিতে পড়ে আবার ড্রপ খেয়ে ওঠে, আপনি যদি মনে করেন টোটালি ফালতু ব্যাপার আমি কেন দেখবো, তাহলে কিন্তু পারবেন না। সো আমরা যেটা জানি যে স্যামুয়েল টেলর কলিন্স যে কাজটা করেছেন, ওনার রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার আছেন, সেখানে দেখবেন আপনি কি করেছে, অনেকগুলো কাল্পনিক ব্যাপার ক্রিয়েট করেছেন তিনি, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছেন, সেটার সাথে আপনি নিজেকে ইনভলভ না করতে পারলে আপনি কিন্তু সাহিত্যটা এনজয় করতে পারবেন না। সো উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ মানে কি, ইচ্ছে করে আপনি ক্রিটিক্যাল চিন্তাটা বাদ দিবেন, বাদ দিয়ে সাহিত্যকর্মটাকে এনজয় করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আরো যদি একটু বলি, এভাবে হতে পারে আনসারটা। The willing suspension of disbelief is a concept coined by Samuel Taylor Coleridge, referring to the reader's ability to overlook the implausibility of a narrative in order to engage with and enjoy the story. So এর মানেটা হচ্ছে কি, আপনি স্টোরিটাকে এনজয় করার জন্য আপনি যে কাজটা করবেন, ক্রিটিক্যাল চিন্তাটা বাদ দিবেন, ওভারলুক করবেন। It allows readers to immerse themselves in the fictional world without questioning its realism. যে এটা রিয়েলিজম নিয়ে আপনি প্রশ্ন করবেন না, বরং এটার মধ্যে আপনি কি করবেন, নিজেকে জড়িত করে ফেলবেন। সো এটা একটা ব্যাপার। এখানে আমি অনেক অনেক ধরনের আনসার দিয়েছি অনেক জায়গা থেকে আপনাদের পড়ার জন্য। সো অলরেডি লাইভ ক্লাসে আমরা অনেক লম্বা ক্লাস নিয়ে থাকি, যেহেতু এটা আমি রেকর্ড করে দিচ্ছি, যারা মিস করেছেন ক্লাসটা তাদের জন্য সো কিছুটা সহজ হবে। অ্যান্ড হোয়াট ইজ টাচস্টোন মেথড আসলে? সো টাচস্টোন মেথডটা বলতে গেলে আমরা যেটা বুঝি যে এক একজন লেখক কিন্তু একটা সাহিত্যকর্মকে জাস্টিফাই করার জন্য অনেক ধরনের পদ্ধতি দিয়েছেন। তো ওনার মেথডটার নাম হচ্ছে কি টাচস্টোন মেথড, ম্যাথিউ আর্নল্ড। সেখানে তিনি কি বলেছেন, আপনি ধরেন নতুন লিখলেন, আপনি বাংলায় লিখলেন ফর এক্সাম্পল, আপনার লেখাটা আসলে ভালো না মন্দ কি করে বুঝবে, এটা কে বলবে? তিনি একটা মেথড ব্যবহার করেছেন, যেহেতু রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিম, মাইকেল তারা হচ্ছে বিখ্যাত বিখ্যাত লেখক। আপনার লেখার কয়েকটা লাইন তাদের কয়েকটা লাইনের সাথে আমরা কম্পেয়ার করলাম। ধরেন শেষের কবিতা আছে, শেষের কবিতাকে আমরা নিলাম, শেষের কবিতার কয়েকটা লাইন বা সিন নিয়ে কি করলাম, আপনার লেখার সাথে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করে আমরা দেখব যে আপনার লিখার মানের সাথে রবীন্দ্রনাথের লিখার মান কতটা ভেরি করে। যদি কাছাকাছি যায় তাহলে আপনি খুব ভালো লেখক। তো তিনি বলেছেন এই টেকনিকের মাধ্যমে যে আমরা শেক্সপিয়ার, হোমার অথবা বিখ্যাত মিল্টন, বিখ্যাত লেখকদের কিছু লাইন নিয়ে আপনার লাইনের সাথে কম্পেয়ার করে আমরা বলবো যে আপনার লেখাটা কেমন হয়েছে। এন্ড দিস মেথড ইজ কল্ড টাচস্টোন মেথড, এবং এটাকে আপনি ক্রিটিসাইজ করতে পারেন অনেক বিষয়ে। So the touchstone method is a critical technique introduced by Matthew Arnold, where known exemplary text serves as a standard for evaluating other literary works. This method allows, so এই মেথড গুলো কি করে আমাদেরকে অ্যালাউ করে, এই মেথড গুলো আমাদেরকে অ্যালাউ করে আমরা কি করতে পারবো, যে অন্য যে সাহিত্যকর্ম আছে এটাকে ইভালুয়েট করার জন্য, ইভালুয়েটিং আদার লিটারি ওয়ার্কস। Critics to assesses the quality and effectiveness of a text by comparing it to the touchstone. ওই বিখ্যাত লেখকদের সাথে আমরা কম্পেয়ার করে আমরা এটা বলতে পারবো যে আপনার লেখাটার ইফেক্টিভনেসটা কেমন আছে বা কোয়ালিটিটা কেমন আছে। ফর ইনস্ট্যান্স,
ইফ আ ক্রিটিক কনসিডার শেক্সপিয়ার ওয়ার্কস অ্যাজ এ টাচস্টোন, শেক্সপিয়ারের কোন একটা সাহিত্যকর্ম যদি টাচস্টোন হিসাবে আপনি কম্পেয়ার করেন, দে মাইট evaluate a contemporary plays themes. So contemporary plays theme, character development and poetic language against Shakespeare established brilliance. This method highlights the importance of canon formation in literary studies and encourages a deeper understanding of literary tradition. So উনার ব্যক্তিগতভাবে তিনি যেটা বললেন, শেক্সপিয়ার মনে করেন যে হচ্ছে যে নাটকের মধ্যে কিন্তু কাব্যিক স্টাইলের আপনার ভাষা ব্যবহার করেছেন, অনেক জায়গায় আয়াম্বিক পেন্টামিটার লাইন তিনি ব্যবহার করেছেন। আমরা যদি রোমিও এন্ড জুলিয়েটের কথা বলি, মাই গ্রেভ ইজ লাইক টু বি মাই ওয়েডিং ব্যাড, যেটা আমরা সনেটে দেখি যে আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করা, সো এটা তিনি কিন্তু করেছেন নাটকের মধ্যে। তো বলছে যে উনার যে এস্টাবলিশড ব্রিলিয়ান্স আছে এটার সাথে কতটা মিলে, এন্ড দেন ওই লেখাটাকে আমরা কম্পেয়ার করতে পারি। সো আরেকটা স্যাম্পল আনসার হচ্ছে এরকম, যে 3 নাম্বারটা যদি বলি, the touchstone method is a literary criticism approach that involves using a particular text or touchstone as a standard or reference point against which other works can be measured and evaluated. সো একই কথা সংক্ষেপে, তাহলে বুঝতে পেরেছেন কিনা দেখেন আমি যেই আলোচনাটা করেছি, যে টাচস্টোন মেথড মানে হচ্ছে একজন লেখকের লেখার সাথে বিখ্যাত লেখকের লেখাটা আমরা কম্পেয়ার করি। তিনি কিছু এক্সাম্পল দিয়েছেন। ফর এক্সাম্পল ধরেন আমরা বলতে পারি examples of touchstone texts might include Shakespeare Hamlet, Melville's Herman Melville's Moby Dick or Austen's Pride and Prejudice। এই সাহিত্যকর্মগুলো অনেকটা হচ্ছে ক্লাসিক টাইপের, মানে এতটাই বিখ্যাত, এতটাই চমৎকার। সো আপনি কোনো লেখাকে আপনি চাইলে এদের সাথে কি করতে পারেন, কম্পেয়ার করতে পারেন। কম্পেয়ার করে আপনি কিন্তু নতুন লেখাটা ভালো না মন্দ সেটা বিচার করতে পারেন। সো এটাও একটা মেথড হয়। সো স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয়। যেমন আরেকটা ব্যাপার যদি আমরা, আরেকটা বিষয় যদি আমরা বলি সেটা হচ্ছে ধরেন কোন একটা ট্রাজেডিটা কেমন সেটা যদি আপনি আহ বুঝতে চান, তাহলে বিখ্যাত যে ট্রাজেডি আছে হ্যামলেট, হ্যামলেটের সাথে যদি আমরা আর্থার মিলারের ডেথ অফ আ সেলসম্যানকে কম্পেয়ার করি, ডেথ অফ আ সেলসম্যানও ট্রাজেডি, হ্যামলেটও ট্রাজেডি। এখন দুইটা ট্রাজেডির যে টেনশন আছে, ট্রাজিক সিন আছে, সেটা আমরা একটা আরেকটার সাথে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। সো এটাও কিন্তু হতে পারে। অ্যান্ড ফ্রম দ্য ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ, আপনি যদি মনে করেন ভার্জিনিয়া উলফসের রুম অফ ওয়ান্স ওন, এর মাধ্যমে যে নারীবাদী ব্যাপারগুলো আছে, আপনি যারা বর্তমান সময়ে কি করবে, যে ফেমিনিস্ট কে প্রাধান্য দিয়ে লিখবে, তাদেরটা আপনি কম্পেয়ার করতে, এভাবে অনেকগুলো সো মেনি এক্সাম্পলস আপনি আপনার মতো করে পড়বেন এবং এক্সাম্পল দিবেন। অ্যান্ড অলওয়েজ আই প্রোভাইড ইউ so many samples so that you can choose one actually. এখন আমরা ক্রিটিসিজমের মধ্যে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, আমি এই রিলেটেড কিছু প্রশ্ন আলোচনা করছি। and who is called the father of criticism in English literature, এখন কাকে বলবেন? সো ক্রিটিসিজমটা ধরেন বায়োগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে শুরু হয়েছে, কিন্তু সিস্টেমেটিক ফরম্যাটে যিনি ক্রিটিসিজমটার কথা বলেছেন তিনি হচ্ছেন যে জন ড্রাইডেন। আপনারা জানেন রেস্টোরেশন পিরিয়ডের বিখ্যাত লেখক জন ড্রাইডেন। সো জন ড্রাইডেনকে সামহাউ ইউ ক্যান কল দ্য ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। সো আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন কি, জন ড্রাইডেন ইজ ওয়াইডলি অ্যাকনোলেজড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম। হিজ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড হ্যাভ আর্নড হিম দিস টাইটেল। ওনার অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, যেমন তিনি বলছেন সিস্টেমেটিক ওয়েতে, এর আগে তো প্রত্যেকে তার সাবজেক্টিভ ভিউ দিয়ে দেখেছে যে একটা লেখক কোন সময় জন্মগ্রহণ করেছে, কোথায় জন্মগ্রহণ করেছে, কতটা বিয়ে করেছে, তার সময়ের রাজা কে ছিল, সিচুয়েশন কি ছিল, ওই সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখেছেন। তো সিস্টেমেটিক ওয়েতে তিনি প্রথম বলেছেন, যার জন্য আপনি চাইলে ওনাকে কিন্তু বলতে পারেন। ক্রিটিক যদি চিন্তা করেন আপনি সাহিত্যের, আপনি সেই কিন্তু সক্রেটিস বলতে পারেন, এরিস্টটল বলতে পারেন, তারা ছিল চমৎকার ক্রিটিক আর কি। এরপরে আমরা যদি ইংলিশ লিটারেচারের মধ্যে চিন্তা করি, তাহলে আমরা গুরুত্ব দিতে পারি জন ড্রাইডেনকে। এখানে আমি কতগুলো কারণ দিয়েছি তিনি কি কি গুরুত্ব দিয়েছেন। ক্লাসিক্যাল লিটারেচারকে গুরুত্ব দিয়েছেন, যেটা পরবর্তীতে মেথিউ আর্নল্ডও কিন্তু বলেছেন বিখ্যাত সাহিত্যকর্ম ব্যাপারগুলো কি। অ্যান্ড তিনি থিওরি অ্যান্ড প্র্যাকটিস বিভিন্ন জনরা অনুসারেও দেখতে বলেছেন। সো ফর্মাল ওয়েতে যেহেতু বলেছেন, ওনাকে আপনি চাইলে বলতে পারেন। ঠিক আছে, ওনার যে সাহিত্যকর্মগুলো আছে এর মাধ্যমে আপনি কতগুলো আইডিয়া পেতে পারেন। এন্ড আরেকটা পয়েন্ট, অনেকে কিন্তু ডক্টর স্যামুয়েল জনসন, আপনি জানেন যাকে বলা হয় যে ফাদার অফ ইংলিশ ডিকশনারি, লেক্সিকোগ্রাফার, উনিও কিন্তু বিখ্যাত একজন ক্রিটিক ছিলেন। তো অনেক সময় উনাকেও কিন্তু ফাদার অফ ইংলিশ ক্রিটিসিজম হিসেবে অনেকে চিন্তা করে। উনার বিখ্যাত যে বই আছে দ্য লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পয়েট, সেখানে কিন্তু তিনি মেটাফিজিক্যাল পোয়েট্রি ব্যাপারগুলোকে ক্রিটিসাইজ করেছেন, এবং সেই জায়গায় তিনি কিন্তু অনেক
নিয়ে কথা বলেছেন, মিল্টন নিয়ে কথা বলেছেন, অ্যান্ড্রু মার্বেল আছে, জন রান আছে, আলেকজান্ডার পোপ নিয়ে কথা বলেছেন। সো এইসব কারণে কিন্তু আহ, ইংরেজি সাহিত্যের ভালো একজন ক্রিটিক হিসাবে ডক্টর স্যামুয়েল জনসনও কিন্তু পরিচিত। সো উনাকেও আপনি কিন্তু কনসিডারে নিতে পারেন। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ নাও, তাহলে মডার্ন ইংলিশ ক্রিটিসিজম কাকে বলবেন? দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন। So oftenly we regard actually John Dryden as the father of English criticism, but Matthew Arnold is considered as the father of modern English criticism. আমরা অলরেডি বলেছি যে উনার অনেকগুলো কনসেপ্ট আছে, তার মধ্যে টাচস্টোন মেথডের কথা আছে। সো সেই কারণে কিন্তু ওনাকে কনসিডার করা হয়, এবং একাধিক জায়গা থেকে আনসার নিয়েছে, অনেকেই কথাটা বলেছে। দ্য টাইটেল অফ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম ইজ অফেন অ্যাট্রিবিউটেড টু ম্যাথিউ আর্নল্ড। সেটা অনেক সময় বলা যায়, কিন্তু একেবারে রিসেন্ট যদি কথা বলেন তখন কিন্তু আর ম্যাথিউ আর্নল্ড থাকবে না। আপনারা জানেন ম্যাথিউ আর্নল্ড আসছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, সো মডার্নের কাছাকাছি, মডার্নের পূর্বে কিন্তু। সো আরো প্রচুর ক্রিটিক্স আছে, আপনি যেই আনসারটাই করবেন, যদি বলে যে ইংরেজি সাহিত্যের কয়েকজন ক্রিটিক্সদের কথা বলেন, আপনি জন রাইডেন কথা বলতে পারেন, ম্যাথিউ আর্নল্ডের কথা বলতে পারেন, ডক্টর স্যামুয়েল জনসনের কথা বলতে পারেন, টি.এস. ইলিয়টের কথা বলতে পারেন, তারা কিন্তু বিখ্যাত ক্রিটিক্স। সো সেইভাবে আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা দিবেন। অ্যান্ড অ্যাগেইন অ্যানাদার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এখন মার্কসিস্ট লিটারি ক্রিটিসিজম বলতে কি বোঝেন? দেখেন, লিটারেচার কখনো আপনি যে কিছু থিওরি ছাড়া বুঝতে পারবেন না। থিওরি পড়তে কারোরই ভালো লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় থিওরিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ উইদাউট লার্নিং দ্য থিওরিজ অ্যাকচুয়ালি নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লিটারেচার প্রপারলি। থিওরিজ ছাড়া কেউ কিন্তু লিটারেচার প্রপারলি বুঝতে পারবেন না, নেভার এভার। সো আমি একদম নর্মালি পড়াচ্ছি, একটা সহজ আনসার। Marxist literary criticism analyzes literature in the context of class struggles. তার মানে সেই সমাজে যে ক্লাস আছে, হায়ার ক্লাস এন্ড লোয়ার ক্লাস, সেটার উপর ভিত্তি করে ইকোনমিক পাওয়ার and societal structures. It examines how texts reflect, reinforce or challenge the social and economic condition of their time. একদম আমি যদি উনার কথা যদি বলি, উনি যেভাবে বলেছেন, এটা আমিও পছন্দ করি এই ক্রিটিসিজমটাকে। উনার কথা হচ্ছে, শেক্সপিয়ার কেন কিং কুইন নিয়ে লিখলেন, কেন রাজাদের নিয়ে লিখলেন? আসলে সেই সময় নাট্যশালায় নাটক দেখতে আসতো, বড় লোকরা আসতো। এখন তিনি যদি তাদেরকে না নিয়ে লিখতেন, তাহলে উনার নাটক দেখতে কেউ আসতো না, তাহলে উনার আয়ও হতো না। তার মানে দেখেন, আর্থসামাজিক, সোসিও এবং ইকোনমিক একটা কন্ডিশন কিন্তু আছে। এমন হোয়াট অ্যাবাউট জন মিল্টন? মিল্টন কেন আসলে লিখেছেন প্যারাডাইস লস্ট, লিখেছেন কেন? তিনি বলছেন যে মিল্টন যেহেতু পিরিয়ডের ছিলেন, তারা অনেকটা ছিল রাজাদের বিপক্ষে, তারা প্রোটেস্টান্ট ছিল অনেকটা। হ্যাঁ, প্রোটেস্টান্ট হলেও তারা হচ্ছে যে অ্যাগেইনস্ট দ্য কিং আর কি অ্যাকচুয়ালি। সো তারা যে কাজটা করেছে, স্ট্রিক্ট কিছু রিলিজিয়াস ভ্যালু, তারা পিউরিটানরা স্ট্রিক্ট রিলিজিয়াস ভ্যালুস তারা কিন্তু মেনটেন করতো, এবং সেই সময় এই জিনিসটা কিন্তু চলতো। আমি যদি আবার ব্যাকে যাই, যে শেক্সপিয়ার কেন আত্মা প্রেতাত্মা নিয়ে টুকটাক লিখেছেন, এগুলো কিন্তু সেই সময় মানুষ দেখতে চাইতো নাট্যশালায়, একটা সুপার ন্যাচারাল টাইপের পাওয়ার। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মিল্টনের সময় গড গডেসেস এবং এই যে ধর্ম, যেহেতু পিউরিটানটা খুব পাওয়ারফুল ছিল, তিনি বলছেন যে সেই সময় এটা লিখলে উনার অবস্থা ভালো থাকবে। সো প্রত্যেকের সামাজিক অবস্থার ব্যাপারে কিন্তু ভিত্তি করে লিখছেন, তিনি এই কথাই কিন্তু বলছেন যে রিফ্লেক্ট করে সোসাইটিটাকে, এবং উনার মাধ্যমে কিন্তু প্রচুর সাহিত্যকর্ম আপনি অ্যানালাইজ করতে পারেন। এবং এখানে যে যা যা থাকবে, যে ক্লাস কনফ্লিক্টটা থাকবে, আইডিওলজি তো থাকবে, সো অনেকগুলো বিষয় থাকে, আপনারা পড়তে পারেন। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য হার্ড টাইমস। চার্লস ডিকেন্সের হার্ড টাইম যেটা করে, সেটা হচ্ছে যে সেই হার্ড টাইমে যে কাজটা করা হয়, আপনি দেখবেন যে হিউম্যান রিলেশনশিপ অ্যান্ড ওয়ার্কিং ক্লাস পিপল, দেয়ার স্ট্রাগলস, এই ব্যাপারগুলো কিন্তু আপনি সেটা পাবেন। এনিম্যাল ফার্মে কি বলা আছে? অল এনিম্যালস আর ইকুয়াল, বাট সাম এনিম্যালস আর মোর ইকুয়াল দেন আদার্স। এই যে এটা আপনি দ্য পাওয়ার অফ ডাইনামিক্স, আপনি কিন্তু সেই রুশ যেই বিপ্লবটা হয়েছে, রাশিয়ান যে রেভলিউশন হয়েছে, ওইটা কিন্তু অ্যালিগরি হচ্ছে একটা, তার মানে সোসাইটিকে রিফ্লেক্ট করছে। সেম ভাবে যদি টনি মরিসনের বিলাভিটকে আপনি দেখেন, একই কথা। বিলাভিটে যে কাজটা করা হয়েছে, স্ট্রাগল করা হয়েছে, সোসিও ইকোনমিক কন্ডিশন আছে, এবং মা তার মেয়েকে কেন হত্যা করে ফেললো, কারণ সে হচ্ছে যে আবারও স্লেভ হবে, সে চায় না যে ওনার সন্তান এরকম ভাবে লাইফ লিড করো, কষ্ট করে লাইফ লিড করো। তার মানে আপনি একটা সাহিত্যকর্মকে কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন, এটা ভেরি করে কিন্তু। সো আই হোপ যে ইউ আন্ডারস্টুড ক্লিয়ারলি। এবং এটাকে যদি বলেন যে আপনি মার্কসিস্ট লিটারি ক্রিটিসিজমকে এক কথা, ল্যান্স অন ক্লাস এন্ড পাওয়ার, ক্ষমতা এবং সমাজের যে শ্রেণী বিভেদটা আছে সেটার উপর ভিত্তি করে লেখা। সো আই হোপ ইউ গট মাই পয়েন্ট। এখানে আপনি আ টেল অফ টু সিরিজকে যদি চিন্তা করেন, অ্যাগেন ফ্রান্স রেভলিউশনের কথা আছে,
অ্যান্ড জানায়ারের কথাও যদি ধরেন, জানায়ার যদিও ফেমিনিস্ট দিক থেকে চিন্তা করা যায়, সেখানেও কিন্তু সোসাইটাল কনস্ট্রেইনটস আছে, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সটাও তার আছে। সো এগুলো কিন্তু আপনি দেখতে পারেন, এন্ড ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক থিওরি। ফেমিনিজম, সো অলরেডি আমরা টুকটাক কথা বলেছি। ফেমিনিজম হচ্ছে জেন্ডার এন্ড পাওয়ার। জেন্ডার, এক কথায় হচ্ছে জেন্ডারটা। আপনি ফেমিনিজম দৃষ্টিকোণটা হবে যে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ দ্যাট examines literature through the lens of gender and power. It seeks to understand how gender roles, stereotypes, and power dynamics are represented and reinforced within literatures. এখন আমি যদি কথা বলি যে শেক্সপিয়ারের নাটকে অনেকগুলো নায়িকা কি করতো, ছেলে সাজতো। কেন? সেই সময় মেয়েরা হচ্ছে যে অভিনয় করার সুযোগ ছিল না, তো নাট্যশালায় যেহেতু ছেলেরা মেয়েদের পাঠে অভিনয় করবে, তাহলে নাটকের মাঝখানে যদি মেয়েটা ছেলে সাজে কোনো কারণে, তাহলে তো অভিনয় করতে সুবিধা হবে। তো এই যে ফেমিনিস্ট জেন্ডার রুলটা কেমন ছিল আসলে সেই সময়, এটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই দৃষ্টিকোণ থেকেও আপনি ক্রিটিসিজম করতে পারেন। আমরা যদি বলি যে প্রাইড এন্ড প্রিজুডিস নিয়ে যদি কথা বলি, জ্যান অস্টিনের, আপনারা জানেন যে এই যে ব্রন্টি যেই আহ, যে ফ্যামিলি আছে, তারা কিভাবে আসলে আহ, মেয়েগুলোকে বিয়ে দিবে প্রাইড এন্ড প্রিজুডিসে। সো এটা হচ্ছে যে বাবা এবং মায়ের যে টেনশনটা আছে, যে 5টা মেয়ে আছে, 5টা ব্যানেট ফ্যামিলি, সরি, সো এলিজাবেথ ব্যানেটের কথা যদি বলেন, যে ব্যানেট ফ্যামিলির মেয়েগুলোকে কিভাবে তারা বিয়ে দিবে, সেটা নিয়ে কিন্তু তারা এখানে কথা বলা হয়েছে। অ্যান্ড এগেইন ভার্জিনিয়া উলফ, যখনই আমরা ফেমিনিস্ট নিয়ে কথা বলবো, ডেফিনেটলি ভার্জিনিয়া উলফের কথা আসবে, সিলভিয়া পাজ দা বেলজারের কথা আসবে, এগুলো আপনারা জানেন। there are some waves of feminism theory, কতগুলো ওয়েভস আছে। যেমন ফার্স্ট ওয়েভস হচ্ছে আপনি ফোকাস করবেন যে একটা উইমেন কতটা লিগ্যাল রাইটস আছে, কতটা লিগ্যাল রাইট সে পেয়েছে পায় নাই। এন্ড দেন হচ্ছে যে উম, আহ, তার হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স কেমন হচ্ছে। এন্ড দেন থার্ড ওয়েভ আপনি চিন্তা করতে পারেন যে তার বডি ইমেজ এন্ড সেক্সুয়ালিটির উপর চিন্তা করে। ফোর্থ ওয়েভ হতে পারে ডিজিটাল যে যোগ আছে সেইখানে একটা মেয়ের অবস্থাটা কিরকম আছে, তাকে কতটা হ্যারাস করা হয়। সো এইভাবে কতগুলো ওয়েব নিয়েও কিন্তু আলোচনা করে ফেমিনিজম ব্যাপারগুলো। আই হোপ যে কিছুটা বুঝতে পেরেছেন যে মার্কসিস্ট থিওরি এন্ড ফেমিনিজম রিয়েলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা আপনারা বিস্তারিত আপনাদের মতো করে পড়বেন, আমি হিউজ লিখে দিয়েছি। আচ্ছা, বেশি লিখার কারণ কি, সেটা এতটা বড় কেন, 50+ পেজেস কেন? কারণ হচ্ছে আপনি যখন জ্যান অস্টিনের নোবেলটা পড়বেন, আপনি ভিন্নভাবে কিন্তু আবিষ্কার করবেন যে প্রাইড এন্ড প্রিজুডিস তো আপনি পড়েছেন, এখন আপনি একটু অন্যভাবে দেখবেন যে এটাকে কিভাবে মানে ক্রিটিসিজম করা হয়েছে সেটা দেখবেন। টনি মরিসনের বিলাভেড আপনি পড়েছেন, এখন ভিন্নভাবে কিন্তু আপনি দেখতে পাবেন। এবং ভার্জিনিয়া উলফসের কিন্তু আর রুম অফ ওয়ান্স ওন পড়েছেন, আপনি আবার ভিন্নভাবে দেখবেন। এই জন্য কিন্তু আমি অনেক এক্সাম্পল দিয়েছি, অনেক জায়গা থেকে আনসার গুলো কালেক্ট করেছি। সো এইখানে ইন শর্টে দেখবেন কিছু আনসার আছে। এটা বেসিকলি হচ্ছে 1970-র পর থেকে আহ, মেয়েরা কিভাবে আসলে ভোটার অধিকার পেয়েছে, কেন ফিমেল রাইটার্স খুব কম ছিল, কেন তারা ছদ্মনামে লিখতো, এগুলো কিন্তু এর মধ্যে আসে। ইভেন আপনি দেখেছেন জ্যান অস্টিনও কিন্তু নিজের নামে লেখেন, লিখেছেন রিটেন বাই আ লেডি। আপনি যদি দেখেন যে ভিক্টোরিয়ান পিরিয়ডে যদি আসেন, জর্জ এলিয়টের কথা জানেন, মেরিয়ান ইভান্স ওনার আসল নাম ছিল, উনি লিখেছেন একটা ছেলেদের নামে, জর্জ এলিয়ট নামে লিখেছেন। অ্যান্ড ইভেন শার্লট বুন্টি বলেন, এমিলি বুন্টি বলেন, সবাই কিন্তু ছদ্মনামে লিখেছে। তাহলে এই যে ফেমিনিজম বা ফেমিনিস্ট, সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। অ্যান্ড ফর্মালিজম, ফর্মালিজম বুঝতে হলে আপনি নিউ ক্রিটিসিজমও বুঝতে হয়। ফর্মালিজম আমি একদম সংক্ষেপে বলি, ফর্মালিজম মানে হচ্ছে একটা লেখার ফর্ম আপনাকে বুঝতে হবে। Formalism literary theory that emphasizes the form of literary work, analyzing its intrinsic features such as structure, style, and language. তো আমি যদি বলি যে ফর্মালিজমের মধ্যে আপনি যেটা যেটা করতে পারেন, যে রিডিং পড়ার মাধ্যমে আপনি দেখতে পারেন যে ডিভাইস কি আছে, সিমিলি আছে না ম্যাটাফোর আছে, বা ইমেজ গুলো কেমন তৈরি করা হয়েছে। যেমন মনে করেন আমরা যদি বলি আমেরিকান পয়েটের কথা যদি বলি, ঠিক আছে, আপনি রবার্ট ফ্রস্টের কথাই বলেন, দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। সো বিটুইন দ্য উডস এন্ড ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে যে কিরকম একটা ইমেজ ক্রিয়েট করেছে, সেটার উপর ভিত্তি করে আপনি একটা সাহিত্যকর্মকে চিন্তা করবেন। তার ভাষাটা কেমন, ম্যাটাফোর সিমিলি আছে কিনা। আমরা কবিতা যেভাবে খুঁটিনাটি করে পড়ি, এটাকে বলা হয় ফর্মালিজম। এটা হচ্ছে মডার্ন কনসেপ্ট। একটা সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে চিন্তা করতো, যে লেখক লিখেছে উনার জন্মটা কোথায়, এবং উনি কোন কনটেক্সটে কোন সিচুয়েশনে লিখেছেন, ওটার উপর ভিত্তি করে করা হতো। সো ফর্মাল কিছু ডিভাইস থাকে, যেমন স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ। যেমন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এখানে সিনট্যাক্স, টোনটা কেমন, ল্যাঙ্গুয়েজটা কি কমন পিপলের জন্য নাকি সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে যে
দৃষ্টিকোণ থেকে আলোচনা করা। যেমন এখানে বলা আছে রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং। আপনি যদি ইমেজটা ওনার দেখেন তাহলে ইমেজটা হচ্ছে কি স্নোই উডস এন্ড ডার্ক ফরেস্টের কথা বলছে। রাইম স্কিম যদি দেখেন, রাইম স্কিমটা তিনি কেমন আছেন, ভাষাটা কেমন আছে, সিম্পল কিনা। তো কেউ আইএমবিক পেন্টামিটারে লিখবে, কেউ টেট্রামিটারে লিখবে, কেউ সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, এগুলো দিয়ে অ্যানালাইসিস করাটাকে বলা হয় আপনাকে ফর্মালিজম। তার মানে ফর্মালিস্ট থিওরিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওইভাবে কিন্তু করা হয়। অ্যাগেন আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, আই ওয়ান্ডার ট্রুলি অ্যাজ এ ক্লাউড। আপনি যদি দেখেন ফর্মালিস্ট রিডিং অফ দিস পোয়েম কুড ফোকাস অন ইটস স্ট্রাকচার, মানে কোয়াট্রেন্টস আছে, ইটস ইমেজ আছে, ডেফোডিল হচ্ছে কিছু বিউটি অ্যান্ড ইন্সপিরেশন, সাউন্ড আছে, রাইম স্কিমটা আছে, যেমন রিপিটেশন অফ ড সাউন্ড ইন ড্যান্সড অ্যান্ড ডেফোডিলস অ্যান্ড দে ক্রিয়েটস এ মিউজিক্যাল কোয়ালিটি। সো ফর্ম গুলোকে অ্যানালাইসিস করাটাই হচ্ছে ফর্মালিজম। এভাবে আপনি অনেক কবিতা আপনার মাধ্যমে ব্যাখ্যা করতে পারেন। যেমন দ্য রুড নট টেকেনের কথা যদি আপনি দেখেন যে কোন ধরনের তিনি ম্যাটাফোরটা এখানে ব্যবহার করা হয়েছে। সো বলেছেন ডাইভার্জিং পাথস, দুইটা রাস্তা আছে, তো আমাদের জীবনের চয়েসের কথা বলেছেন যে আমি কোনটার দিকে যাব। সো এই যে ব্যাপারগুলো আছে এইভাবে চিন্তা করাটাকে আমরা ফর্মালিজম বলি। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফ্রম দিস পার্ট, স্ট্রাকচারালিজম। এই স্ট্রাকচারালিজমটা কি আসলে? দিস ইজ রিলি ডিফারেন্ট ওয়ান। স্ট্রাকচারালিজম বলতেছে যে আপনি শুধু ফর্ম দেখলে হবে না, ফর্ম দেখে সাহিত্যকর্মকে সবসময় বুঝতে পারবে না, আপনি হচ্ছে কনটেক্সটটা দেখতে হবে। কিরকম ব্যাপারটা? ধরেন একটা ইট দেখে কিন্তু আপনি টোটাল স্ট্রাকচারটা ব্যাখ্যা করতে পারবেন। একটা বিল্ডিং তৈরি হয়েছে অনেকগুলো ইট দিয়ে, তাহলে এর কনটেক্সটটাও কিন্তু বুঝতে হবে। এন্ড এটাকে আমরা যদি বলি যে ধরে নেন একটা কথা এখন বললাম ফেয়ার, এই FAIR ফেয়ারটা সময়ের সাথে সাথে মিনিং চেঞ্জ হতে পারে। এক সময় মনে করেন শেক্সপিয়ার ব্যবহার করা হয়েছে বিউটিফুল হিসাবে, এখন ফেয়ার আমরা বলি যে কি বিউটিফুল না বলে বলি যে আমরা সাদা জিনিসটাকে মিন করার জন্য আমরা ফেয়ারটা ব্যবহার করি। তো সময়ের সাথে সাথে যে এই যে চেঞ্জটা আসছে আপনার বিভিন্ন কনটেক্সট থেকে যে আপনাকে বুঝতে হয়, সেটাই হচ্ছে কি আমাদের যে স্ট্রাকচারালিজমের মূল ব্যাপারটা। So structuralism is a literary theory that emphasizes the underlying structure that shape meaning in context. আপনি এখানে রাইজিং অ্যাকশন, ফলিং অ্যাকশন এবং কনভেনশন, সিস্টেমস, ন্যারেটিভস অনেক কিছুকে আপনি চিন্তা করতে হবে। স্ট্রাকচারটাও কিন্তু আপনি চিন্তা করতে হবে। আপনি আপনার মতো করে শুধু একটু ফর্ম দেখে সবসময় ইয়ে করবেন সেটা কিন্তু হবে না। এখানে আপনি হচ্ছে যে অ্যাকচুয়াল ইনার যে ব্যাপারগুলো আছে এগুলোকে ফোকাস করা বলা হয়েছে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে ধরেন আমরা একটা ডগের কথা বলি, এই ডগটা যখন আমি দেখলাম, এই ডগ তো একটা বাচ্চার দেখা ডগ আর আমি দেখা ডগ তো এক হবে না। কোনো কুকুর যদি আপনাকে কামড় দিয়ে থাকে, আপনি তো ডগের কথা বললে আপনার ওইটা মনে হবে, আর কারো বাসায় যদি ডগ থাকে, বিদেশি ডগ, তার তো ওইটা মনে পড়বে। মানে ওয়ার্ড কিন্তু একটা ডগ, এটা আপনি ফর্ম দিয়ে চিন্তা করছেন, কিন্তু ইমেজটা যে ভিতরে ক্রিয়েট হচ্ছে, দিস ইজ কল্ড স্ট্রাকচারালিজম। আপনি ওইভাবেও কিন্তু কনটেক্সট অনুসারে চিন্তা করতে হবে কোন কনটেক্সটে কি বলা হয়েছে। যেমন আরো যদি বলি আমি, আপনি আই লাভ ইউ বললেন আপনার আহ মাকে বললেন, আই লাভ ইউ আপনার গার্লফ্রেন্ডকে বললেন, সো এটা কিন্তু কনটেক্সট অনুসারে কিন্তু এটা ভেরি করে। তো এই ব্যাপারগুলোকে দেখতে বলা হয়েছে যে শুধু আপনি আই লাভ ইউ দেখলে তো শুধু ওয়ার্ডটা দেখলেন, স্ট্রাকচারটা আপনি দেখলেন, ফর্মটা দেখলেন, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি করেছে ওই ব্যাপারগুলো যেন আপনি অ্যানালাইজ করেন, এই কথাটা বলা হয়েছে। এবং এগেন আপনি চিন্তা করতে পারেন যে ফর্মে তো আপনি রিদম এটা সেটা দেখলেন, আপনি চাইলে কিন্তু এটাকে বাইনারি দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন যে গুড অর ব্যাড, ডার্ক অর লাইট, এই দৃষ্টিকোণ থেকেও দেখতে পারেন। সো ইটস রিয়েলি টাফ টু আন্ডারস্ট্যান্ড। তো স্ট্রাকচারালিজম আমি এক কথায় বলি যে আন্ডারলাইং স্ট্রাকচারস দ্যাট শেপ মিনিং ইন টেক্সট, মিনিংটা যে করে দেয় সেটা আপনাকে বুঝতে হবে। আলাদা করে ওয়ার্ড গুলো দেখে সবসময় মিনিং বোঝা যাবে না, ওয়ার্ড গুলোকে একসাথে করতে হবে। তো বেসিকলি ফার্ডিনান্ড ডি শ্বশুর এটা করেছিলেন যে স্ট্রাকচারালিজমটা লিঙ্গুইস্টিকের পার্ট, লিটারেচারও কিন্তু আনতে পারেন। And now there are so many questions I have already given you, যেখানে অনেক প্রশ্ন আমি দিয়েছি। ফর্মালিজম এন্ড স্ট্রাকচারালিজমের পার্থক্যটা কি, নিউ ক্রিটিসিজমটা কি। নিউ ক্রিটিসিজমটা বলেছি যে ওল্ড ক্রিটিসিজমের বিপরীত নিউ ক্রিটিসিজম। ওল্ডে কি বলতো, যেমন আমরা যদি বলি আর কি অনেক আগে আর কি, অনেক আগে যখন একটা ছেলে আর মেয়ের সাথে যখন বিয়ে হইতো তখন কি হইতো যে বাবা মা পছন্দ করে নিয়ে আসতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। একটা সময় দেখা যেত যে মেয়ের বংশ দেখতো, মেয়ের একদম 14 জেনারেশন দেখে তারপরে ওরা চিন্তা করতো।
আর এখন কি দেখছে যে মেয়ে কি করছে, মেয়ের অবস্থাটা কি সেটা দেখে, এটা দেখে কিন্তু এখন হচ্ছে। সো ওল্ড এর দৃষ্টিকোণ আর নিউ দৃষ্টিকোণ হচ্ছে টোটালি ডিফারেন্ট। বর্তমানে ক্রিটিসিজমটা যেটা হবে সেটা হচ্ছে আমরা যেটা বললাম ওই যে ফর্মালিজম যেটা বললাম আর কি, এই উপায়ে দেখেন এটা রবীন্দ্রনাথ লিখেছে না নজরুল লিখেছে, এটা না দেখে কন্টেন্টটা কি, তিনি কি লিখেছেন ওইটার ফর্ম দেখেন, ওইটার মিনিং গুলো দেখেন, দেখে আপনি অ্যানালাইসিস করেন। সো দিস ইজ কল্ড নিউ ক্রিটিসিজম, and there are so many questions. I am not discussing more. আপনারা এইটুকু আলোচনা করলে আমার মনে হয় ভাইভাতে যে প্রশ্ন করবে পারবেন। তো আমি আপনাদেরকে গ্রামারের কয়েকটা প্রশ্ন আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকটা লেকচারে আপনারা জানেন যে গ্রামারের প্রশ্ন থাকবে, সেগুলো আপনারা আপনাদের মতো করে দেখবেন। সো গ্রামারের আমি হচ্ছে যে 10টা প্রশ্ন নিয়েছি, আমি আমার মতো করে একটু আলোচনা করে দিই, আপনারা এগুলো পড়বেন। গ্রামারের আমি অনেক ক্লাস দিয়ে থাকি, সেই ক্লাসগুলো আপনি করবেন। ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার থেকে প্রথম প্রশ্ন, এক্সপ্লেইন দ্য সাবজাংটিভ মোড এন্ড প্রোভাইড এন এক্সাম্পল অফ ইটস ইউজ ইন আ কমপ্লেক্স সেন্টেন্স। সো অ্যাগেন খেয়াল করেন, আপনি সাবজাংটিভ মোডকে এবং কমপ্লেক্স সেন্টেন্সে তুমি একটা ব্যবহার দাও, এই কথা বলছে। তো সাবজাংটিভ মোড ইজ ইউজ টু এক্সপ্রেস উইশেস, ডিজায়ার্স, সাজেশনস অর হাইপোথেটিক্যাল সিচুয়েশন দ্যাট আর কন্ট্রারি টু ফ্যাক্ট। তো সাবজাংটিভ মুড বলতে কি আমরা কি কোনো ইচ্ছা প্রকাশ করি এবং কোনো সাজেশন প্রকাশ করি, এরকম হয়। দেয়ার আর সাম সিলেক্টেড ওয়ার্ডস অ্যাকচুয়ালি, আমরা যেটাকে রূপাইজ মডার্ন দিয়ে পড়ি, রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, আর্জ, আর্জেন্ট, প্রপোজ, প্রিফার, আস্ক, অ্যাডভাইস, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, সাজেস্ট, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ডিমান্ড, ডিক্রি, এসেনশিয়াল, রিকমেন্ড, নেসেসারি, এরকম কতগুলো শব্দ আছে এবং এরপরে দ্যাট ক্লোজ বসে। সো যেহেতু সাবজাংটিভ ওয়ার্ডের পরে দ্যাট ক্লোজ বসে, এটা এমনিতে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, সো নো ওয়ারিজ অ্যাকচুয়ালি। The teacher insisted that all students submit their assignments on time. তাহলে সাবজাংটিভের নিয়ম হচ্ছে যে এই যে ইনসিস্ট করলো, ইনসিস্টের পরে দ্যাট প্লাস সাবজেক্ট থাকবে, মূল ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে স্ট্রাকচারটা কি, কিছু শব্দের পরে দ্যাট প্লাস সাবজেক্ট, তারপরে মূল ভার্বের বেস ফর্ম বসবে। এটা হচ্ছে আমাদের সাবজাংটিভ। সাবজাংটিভ মোড ইজ টু ইউজড এক্সপ্রেস উইশেস। সাবজাংটিভ মোডের ক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে আপনার ভার্বের বেস ফর্ম বসে সাবজাংটিভ মোডের ক্ষেত্রে, অথবা তারা একটা হাইপোথেটিক্যাল কথা ব্যবহার করে। আমি দেখি একটা সাবজাংটিভ মোডের চমৎকার একটা এক্সাম্পল দিই এখান থেকে। এটা, it is essential that she study hard if she wants to pass the exam. কমপ্লেক্স সেন্টেন্স হলো সাবজেক্টিভ মোড হলো, প্রথমে ইট ইজ ইসেনশিয়াল বললাম যে সাবজেক্টিভ ওয়ার্ড আসছে, দ্যাট প্লাস সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, শি স্টাডিজ না বললে শি স্টাডি বললাম। সো টোফেল বা আমেরিকার নিয়ম অনুসারে এটাকে ফলো করা হয়। সো হোয়াট ইজ সাবজেক্টিভ মোড? अगेन সাবজেক্টিভ মোড মানেটা হচ্ছে যে আ ভার্ব ফর্ম দ্যাট এক্সপ্রেসেস আ উইশ, আ ডিমান্ড, সাজেশন অর আ হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা ফ্যাক্ট থেকে একটু কি কন্ট্রারি। So this is called subjunctive mode. আপনারা বিস্তারিত আপনাদের মতো করে পড়বেন। Now, what are defining and non-defining relative clauses? Give an example of each. Defining relative clause মানে হচ্ছে কি, যেটা হচ্ছে যে আপনার নাউনটাকে খুব ইসেনশিয়াল কোন ইনফরমেশন দিবে, যেটা ছাড়া মিনিংটা খুব টাফ হয়ে যায়। ডিফাইনিং রিলেটিভ ক্লজেস, দ্য বুক দ্যাট আই এম রিডিং ইজ ভেরি ইন্টারেস্টিং। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজ মানে কি, এডিশনাল ইনফরমেশন দেয় যেটা নন ইসেনশিয়াল, যেটা দুইটা কমার মধ্যে আমরা প্রায় সময় রাখি। যেমন মাই ফ্রেন্ড হু লিভস ইন প্যারিস ইজ আ শেফ। সো হু লিভস ইন প্যারিস এটা আমরা বলে থাকি যে যে নন ডিফাইনিং বা নন ইসেনশিয়াল ইনফরমেশন বলে থাকি। যে রিলেটিভ ক্লোজটা আমার খুবই দরকার হয় এটাকে ডিফাইনিং রিলেটিভ ক্লোজ বলা হয়, আর যেটা মনে করেন এডিশনাল ইনফরমেশন দেয়, নন ইসেনশিয়াল ইনফরমেশন দেয়, এটাকে নন ডিফাইনিং বলা হয়। সো এগেইন আপনি দেখতে পারেন ইসেনশিয়াল ইনফরমেশন প্রোভাইড করলে সেটা বলি আমরা, এখানে কোনো কমা থাকে না, আর রিলেটিভ ক্লোজ মার্কার এগুলো থাকে। দ্য বুক দ্যাট আই রেড ইয়েস্টারডে ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে নো কমাস, ইসেনশিয়াল ইনফরমেশন, রিলেটিভ প্রনাউন্স। আর নন ডেফিনিট কি, এডিশনাল ইনফরমেশন, কমা থাকবে, রিলেটিভ প্রনাউন কারা থাকবে। দ্য বুক হুইচ আই রেড ইয়েস্টারডে, যখন আমরা এইভাবে বললাম কমা দিয়ে, তাহলে এটা অনেকটা হয়ে গেল কি নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজ। আশা করি বুঝতে পেরেছেন। সো ডিফাইনিং মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, নন ডিফাইনিং মানে হচ্ছে এডিশনাল ইনফরমেশন হুইচ ইজ নট ম্যান্ডেটরি, এবং এটাতে আমরা কমা ব্যবহার করে থাকি। ওকে, সো নাও আর লেকচার শিট আপনাদের কাছে আছে, লাইভ ক্লাস করেনি বলে আমি এটা রেকর্ড করে দিচ্ছি। সো আমি একটু ফাস্ট যাব, এটা স্বাভাবিক, আপনারা জানেন যেহেতু এটা ফার্দার আর ফার্দার। সো এটা কিভাবে বুঝবেন আসলে, একটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স আর একটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন। সো আমরা এই জায়গা থেকে যাই, ফার, এটা সবাই জানেন, ফার, FAR। সো ফার বলতে অপেক্ষাকৃত দূরে বুঝাই, তাহলে এই ফার থেকে যদি আমরা এই ফারদার নেই, ফাদার তার মানে কি দূরে, যেমন সে হচ্ছে যে আমার থেকে অনেক দূরে আছে, অথবা আমরা যদি বলে থাকি যে একটা জিনিসকে আমরা
আরো বেশি আলোচনা করতে হবে, তখন কিন্তু এটা হবে না, তখন হয়ে যাবে FURTHER, মানে এডিশনাল যেটাকে বলি, অতিরিক্ত। আর এই ফার মানে দূরে, যেমন হি র্যান ফার্দার দেন আই ডিড, আমি যতটা না গিয়েছিলাম তার চেয়ে বেশি সে গিয়েছিল। যখন আপনি দূরত্ব বলবেন ফিজিক্যাল ডিস্টেন্স, তখন হচ্ছে যে FAR, আর যখন বলবেন যে এডিশনাল ডিসকাশন তখন হবে FAUR। সো এগুলো কিন্তু জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্দার FURTHER আর আরেকটা হচ্ছে FARTHER, ফার্দার। এটা আপনারা খেয়াল করবেন, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দ্য স্টুড ইজ ফার্দার ডাউন দ্য রোড দ্যান আই থট। ওকে, এটাতে আছে ফিজিক্যাল ডিস্টেন্স, আর একটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন। তখন ক্লাসটা করবে, লেকচার শিটের সামনে নিয়ে বসবে, then it will be easier for you. An adverbial clause, an example, adverbial clause মানে কি? Again, an adverbial clause modifies a verb, verb কে modify করবে, adjective কে করবে, adverb কে করবে। So that's it, যেখানে আমরা so that, while এগুলো থাকবে। আই উইল কল ইউ ওয়েন আই অ্যারাইভ, আমি যখন আসবে তখন তোমাকে কল করব, অথবা কমন এক্সাম্পল হতে পারে ইফ হি কামস আই উইল গো, যদি সে আসে আমি যাব। সো কন্ডিশন বুঝাইছে, ইফ হি কামস আই উইল গো, আই উইল গো। সো অ্যাডভার্বিয়াল ক্লোজ কোনটা? যেটা দ্বারা কখন, কোথায়, কিভাবে, কেন, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য ইত্যাদি বুঝাবে, দে আর দ্য অ্যাডভার্বিয়াল ক্লোজেস। অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লোজেস modifies a verb, adjective or adverb and typically answer questions when, where, why and how. Okay, that's easy, really easy. She will call you when she arrives at the airport. That's it. Example পরে দেবেন, when I finish my work I will go for a walk, যখন আমি কাজ শেষ করি করব, তখন আমি কি করব? হাঁটতে যাব। and what are modal verbs? This is really important question, এবং এটা জিজ্ঞেস করবেই আপনাকে। modal verbs, so modal verbs হচ্ছে যে the verb that's actually express necessity, possibility, permission or ability, যেগুলো দ্বারা কোনো কিছু প্রয়োজন, সম্ভাবনা, সক্ষমতা, অনুমতি বোঝায়, এগুলো হচ্ছে আমাদের কি? মডাল ভার্বস। এন্ড মিনিং গুলো ডিফারেন্ট, আপনি বলতে পারেন মডাল ভার্বস আর অক্সিলারি ভার্ব দ্যাট এক্সপ্রেস নেসেসিটি, পসিবিলিটি, ability, permission or obligation. They add nuance to the main verb, helping to convey the speaker attitude or likelihood of an action occurring. So can code কখন ব্যবহার করি? Can be used for expressing possibility as well as ability, and code indicates past ability as well as polite expression. Could you mind, আমরা ব্যবহার করে থাকি। সো এইভাবে বিভিন্ন মডেলের পার্থক্যগুলো আপনি পড়বেন। তাহলে মডাল ভার্ব কাকে বলে? মডাল ভার্বস আর auxiliary verbs that express different shades of meaning such as ability, possibility, permission and obligation and more। এটা একদম মুখস্থ রাখবেন। এবং additional information, they are used with the base form of another verb. Okay. Reductive relative clause, reductive relative clause অথবা reduce clause টা কি? A reductive relative clause gives essential information about a noun without using relative pronoun. So এটা হচ্ছে কি? রিলেটিভ প্রনাউনটা এবং ফাইনাইট ভার্বটাকে বাদ দিয়ে, আবার শুনেন, রিলেটিভ প্রনাউন এবং ফাইনাইট ভার্বটাকে বাদ দিয়ে যে ক্লোজটা ব্যবহার করি, এটাকে আমরা রিডিউস ক্লোজ বলতে পারি, এন্ড রিডাকটিভ রিলেটিভ ক্লোজ বলতে পারেন। আমি যদি বলি দ্য মোবাইল মেড বাই নোকিয়া, সো যখন আমি এইভাবে বললাম দ্য মোবাইল মেড বাই নোকিয়া, নোকিয়া। সো এইখানে মেড বাই নোকিয়া, হুইচ ইজ মেডটাকে আমি বাদ দিয়েছি, হুইচ ইজ মেড বাই নোকিয়া, ঠিক আছে? আমি বলতে পারি ইজ মাই ফেভারিট, মাই ফেভারিট। এই হুইচ ইজটা যে বাদ দিলাম, বাদ দিয়ে মেড বাই নোকিয়াকে আমি তৈরি করলাম, এটাকে আপনি বলতে পারেন রিডাকটিভ রিলেটিভ ক্লজ অথবা রিডিউস ক্লজ। যেমন দ্য উম্যান সিটিং নেক্সট টু মি, এখানে কি বাকি আছে? হু ইজ। তাহলে রিলেটিভ প্রনাউন এবং ফাইনাইট ভার্বটাকে বাদ দিয়ে যে ক্লোজটা তৈরি করলাম, সেটার নামই হচ্ছে রিডাকটিভ রিলেটিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আরো এক্সাম্পল আপনারা পড়তে পারেন, অসুবিধা নেই। কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার, ভেরি ইজি। কমপ্লেক্স কম্পাউন্ড স্ট্রাকচার মানেটা হচ্ছে কি? কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স কন্টেইনস at least two independent clauses and one or more dependent clauses. কম্পাউন্ড কমপ্লেক্স স্ট্রাকচার মানেটা হচ্ছে কি? যেখানে সাবঅর্ডিনেট ক্লজও থাকবে, কোঅর্ডিনেট ক্লজও থাকবে প্রিন্সিপাল ক্লজের সাথে। তাহলে আবার বুঝেন, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স contains at least two independent clauses and one or more dependent clauses.
সো আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লোজও থাকবে, কোঅর্ডিনেট ক্লোজও থাকবে প্রিন্সিপাল ক্লোজের সাথে। অলদো আই ওয়াজ টায়ার্ড, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আই ওয়াজ টায়ার্ড, আই ওয়েন্ট টু দ্য পার্টি, প্রিন্সিপাল ক্লোজ। অ্যান্ড আই হ্যাড আ গ্রেট টাইম। সো আপনি যদি এটাকে কোঅর্ডিনেট ধরেন তাহলে ধরতে পারেন কোঅর্ডিনেট কোঅর্ডিনেট অথবা প্রিন্সিপাল। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর এটাকে আপনি চাইলে প্রিন্সিপাল ক্লোজও ধরতে পারেন, কোঅর্ডিনেট ক্লোজও ধরতে পারেন। আবার এটাকে কোঅর্ডিনেট ধরার কারণে এটা কোঅর্ডিনেট ক্লোজ হয়ে গেল। সো বেসিকলি এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটাও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এই হচ্ছে ব্যাপারটা। সো আমরা যেখানে ছিলাম, যেমন এখানে আছে although it was raining we decided to go for a walk and we took our umbrellas with us, একই স্ট্রাকচার, ঠিক আছে। যে ডিপেন্ডেন্ট ক্লোজ although it was raining, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেস আর তাই তো। আরো এক্সাম্পল আছে although I was tired I finished my homework and I rewarded myself with a movie, ব্যাখ্যা দেওয়া আছে। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হচ্ছে a noun or noun phrase that renames another noun next to it। তার মানে একটা নাউনকে যদি একটা ফ্রেজের মাধ্যমে ব্যাখ্যা করেন তাহলে সেটাই হচ্ছে অ্যাপোজিশন। আমি যদি বলি এরকম যে মাই ব্রাদার আই স্কিল গিটারিস্ট, তো এখানে স্কিল গিটারিস্টটাকে মাই ব্রাদার সম্পর্কে আমি এডিশনাল ইনফরমেশন দিলাম, মডিফাই না করে বরং ব্যাখ্যা করলাম। এটাকে আরো একটু অন্যরকম ভাবে বলা যায়। মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য চিফ অ্যাডভাইজার অফ ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস আর দ্য চিফ অ্যাডভাইজার অফ ইন্টারিম গভর্নমেন্ট দুটা কিন্তু একই জিনিস মিন করছি, সেটা হতে পারে, ঠিক আছে। আহ, যেমন মাই ফ্রেন্ড অ্যান্ড এক্সপার্ট ইন ফটোগ্রাফি, সো এটাকে অ্যাপোজিশন আমরা বলতে পারি। তবে বেস্ট এক্সাম্পল আমি যেটা বলছি সেটা যেমন মনে করেন আপনি বললেন হচ্ছে যে সাকিব আল হাসান গ্রেট ক্রিকেট অলরাউন্ডার অফ বাংলাদেশ ইজ নাও লিভিং ইন দ্য ইউএসএ। সো এই যে সাকিব আল হাসান গ্রেট অলরাউন্ডার ক্রিকেটার অফ বাংলাদেশ, দুটা কিন্তু একই জিনিস। দ্য অলরাউন্ডার ক্রিকেটার অফ বাংলাদেশ বলতে আমি সাকিব আল হাসানকে মিন করেছি, একটা নাউনকে একটা ফ্রেজ বা ক্লোজের মাধ্যমে ব্যাখ্যা করা, এটাকে আমরা অ্যাপোজিশন বলে থাকি। সো এটা আমরা পড়িয়েছি রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লোজ। একটু আগে যেটা পড়িয়েছি যে রেস্ট্রিকটিভ ক্লোজ মানে কি, এটা হচ্ছে ডিফাইনিং ক্লোজ যেটা পড়েছি, যেটা দরকার ইসেনশিয়াল ইনফরমেশন দিবে, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। আর কমায়ের মাধ্যমে আমরা যেটা ব্যবহার করবো এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। আমি একটু দূরে দিলাম ডিফাইনিং ক্লোজ এবং নন ডিফাইনিং ক্লোজ বলতে পারি, যেটার আরেকটা নাম হচ্ছে কি রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লোজ। সো ভাইভা বোর্ডে যে প্রবলেমটা হবে, আপনি কিন্তু পড়ে গিয়েছেন রেস্ট্রিকটিভ এন্ড নন রেস্ট্রিকটিভ ক্লোজ, কিন্তু আপনাকে প্রশ্ন করলো যে ডিফাইনিং এন্ড নন ডিফাইনিং, কাজটা লাগলো কিনা সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, এন্ড এগেইন নিয়মগুলো আছে যে কমা দেওয়া না দেওয়া, এগুলো আপনারা পড়বেন। দ্য লাস্ট কোয়েশ্চেন, what is a sentence fragment and how can we identify and correct it? A sentence fragment is a group of words that does not express a complete thought. To correct it, add a subject, a verb, or both. Sentence fragment মানে হচ্ছে আমি একটা কথা বললাম, মানে কমপ্লিট মিনিং দাঁড়ায় না। ধরুন বিকজ আই ওয়াজ টায়ার্ড আমি বললাম, তো আমি আর আর কিছু বললাম না, তাহলে কিন্তু হলো না। আমি যদি অ্যাড করি সাথে আই ওয়েন্ট টু বেড আর্লি, যেহেতু আমি টায়ার্ড ছিলাম, তাহলে কি হয়েছে, তাহলে ফ্র্যাগমেন্ট মানে ইনকমপ্লিট ফ্রেজেস অর ক্লজেস অফ আ সেন্টেন্স। এক কথায় সেন্টেন্স ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে ইনকমপ্লিট ফ্রেজ অথবা ক্লজ কে বোঝানো হয়। A sentence fragment is a group of words that does not express a complete thought. It usually lacks either a subject or a verb or does not stand alone as a complete sentence. আশা করি বুঝতে পেরেছেন যে ইনকমপ্লিট যে অংশটা থাকে এটাকে আমরা বলে থাকি। Although I enjoyed the movie, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আর ফ্রেজ ফ্র্যাগমেন্ট হচ্ছে রানিং ডাউন দ্য স্ট্রিট বিকজ আই ওয়াজ টায়ার্ড। সো এখানে আপনার মিসিং সাবজেক্ট বিকজ আই ওয়াজ টায়ার্ড, এগুলো আপনি পড়বেন। ওকে, যেমন when we arrived এটা incomplete one fragment and the party had already started, এভাবে করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো দিস ইজ অল ফর টুডে। আজকে এই পর্যন্ত। আপনারা যারা ক্লাসটা করেননি, লাইভ ক্লাসটা আমি এখন রেকর্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা করবেন, আমাকে জানাবেন, সমস্যাগুলো সলভ ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।